দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা সবাই জাহাজে কাজ করে। তার স্বামী প্রীতম জাহাজের ক্যাপ্টেন। প্রীতমের বাবা এবং বোন জাহাজে সেফ হিসেবে কাজ করে। প্রীতমের মা এবং দাদা বৌদি জাহাজে কেবিন ক্রুর মেম্বার। তারা প্রায় বছরের ৩৬৫ দিন জাহাজেই বাস করে। যেহেতু তারা অত্যন্ত বড় লোক, তাই দেবিকার পরিবার প্রীতমের সঙ্গেই মেয়ের বিয়ে দেয়। বিয়ের পর শ্বশুরবাড়ি বলতে দেবিকা জাহাজকেই বোঝে। বৌমা, জাহাজে থেকে বেশ ভালো ভালো মাছ ধরা হয়েছে। তুমি বিভিন্ন রকম মাছের ঝোল রান্না করবে, ঠিক আছে? জাহাজে কিন্তু রান্না করার জন্য আলাদা ঘর আছে। ওখানে গিয়ে দেখবে তোমার শ্বশুরমশাই, ননদ সবাই রান্না করছে। ওরা তোমাকে জাহাজে রান্নার ধরন শিখিয়ে দেবে। এই শুনে দেবিকা জাহাজের রান্নাঘরে গিয়ে দেখে সেখানে বিভিন্ন রকমের বড় বড় সামুদ্রিক মাছ রাখা আছে। এমনকি কিছু কিছু ধরনের চিংড়ি মাছও রাখা, যেগুলো দেবিকা জীবনে কখনোই দেখেনি। লবস্টার থেকে শুরু করে কাঁকড়া সবকিছুই রাখা থাকে। দেবিকার শ্বশুরমশাই স্বপনবাবু, ননদ প্রিয়াঙ্কা সেফ সেজে জাহাজে বিভিন্ন রকম রান্না করে। দেবিকা এরকম বিভিন্ন ধরনের মাছ রান্না দেখে অবাক হয়ে যায়। বাবা, তোমরা কত সুন্দর বড় বড় মাছ রান্না করছো। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন বাজারে এরকম ধরনের মাছ পাওয়াই যেত না। এগুলো সাধারণ বাজারের মাছ নয় বৌদি। প্রত্যেকদিন জাহাজ থেকে জাল ফেলে সমুদ্রে এরকম বড় বড় মাছ ধরা হয়। তারপর এই মাছগুলো রান্না করা হয়। তুমি দেখো, আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করে রান্না করছি। তুমি আমাদের মতো রান্না বান্না শিখে নাও, কারণ তোমাকেও কিন্তু এরকম মাছ রান্না করতে হবে। প্রিয়াঙ্কার কথা শুনে দেবিকা ভয় পেয়ে যায়, কারণ সে কোনোদিনও এর আগে সামুদ্রিক মাছ রান্না করেনি। কিন্তু দেবিকা যেহেতু নতুন বিয়ে হয়, তাই সে কিছু বলতেও পারে না। দেবিকা শ্বশুরমশাই এবং ননদ তাকে মাছ কাটা ধোয়া, পরিষ্কার করা, রান্নাবান্না শিখিয়ে দেয়। বৌদি, তুমি আজকে কাঁকড়া কষা, লবস্টার কষা, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে। আজকে যেহেতু এই জাহাজে তোমার রান্নাবান্না করার প্রথম দিন, তাই আজকে কিন্তু আমি আর বাবা কোনো রান্নাবান্না করব না। তুমি সবার জন্য রান্না করবে। এই বলে প্রিয়াঙ্কা এবং তার বাবা রান্নাঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে দেবিকা খুবই বিপদে পড়ে। কারণ অত বড় বড় জীবন্ত মাছ দেখে তার খুব ভয় লাগে। আমি কি বিপদে পড়লাম কি জানি। এত বড় বড় কাঁকড়া, বড় বড় চিংড়ি মাছ কি করে ধরে কাটবো, কিভাবে ধোবো, কিছুই তো বুঝতে পারছি না। আমার পক্ষে এগুলো করা সম্ভব নয়। কত সুন্দর সাধারণ জমিতে বসবাস করতাম। বাজার থেকে মাছ, মাংস, ডিম কিনে নিয়ে এসে রান্না করতাম। তা নয়, টাকার লোভে পড়ে বাবা মা আমাকে জাহাজে বিয়ে দিয়ে দিল। এবার ঠেলা সামলাও। এখানে ফোনেও তো ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কি যে হবে কি জানি। দেবিকা ভয়ে ভয়ে সেই কাঁকড়া এবং চিংড়ি মাছগুলোকে কাটতে শুরু করে, কিন্তু মাঝে মাঝে সেই কাঁকড়াগুলো তার হাতের মধ্যে হুল ফুটিয়ে দেয়, আর সে ব্যথায় আর্তনাদ করে ওঠে। এভাবেই কোনো মতে দেবিকা সামুদ্রিক কাঁকড়া, চিংড়ি মাছ পরিষ্কার করে এবং সবার জন্য রান্না করে। দুপুরে সবাই যখন একসাথে খাবার খাওয়ার জন্য জাহাজের লাঞ্চ কেবিনে একত্রিত হয়, তখন দেবিকা সবাইকে ভালো মন্দ খাবার পরিবেশন করে। বাহ বৌমা, তুমি তো বেশ ভালোই রান্না করেছো দেখছি। তুমি আমাদের জাহাজের রান্নার ধরন বুঝে গেছো। এবার থেকে তোমার শ্বশুরমশাই আর ননদের সাথে তুমিও রান্না করবে। শাশুড়িমা এই কথা বললে বৌমা কিছু বলতে পারে না। কিন্তু খাওয়া দাওয়া করার পর দেবিকা নিজের কেবিনে গিয়ে হাতে মলম লাগায়। এভাবে জাহাজে তার বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু কিছুতেই দেবিকার মন বসতে চায় না, কারণ জাহাজের বাইরে গিয়ে দাঁড়ালে চারিদিকে নীল জল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। ফোনেও নেটওয়ার্ক থাকে না, তাই দেবিকা কাউকে ফোন করে কথাও বলতে পারে না। সারাক্ষণ জাহাজের আওয়াজ এবং সমুদ্রের জলের আওয়াজেই তার দিন কাটে। প্রত্যেকদিন আবার সামুদ্রিক মাছ খেতেও তার ভালো লাগে না। একদিন, মা, আজকে আমার গরম গরম বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। একটু যদি মাটন বিরিয়ানি খাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কারণ প্রত্যেকদিন এরকম সামুদ্রিক মাছের আষ্টে গন্ধে আমার পেট গুলিয়ে আসে। আমি জাহাজের খাবার একদম খেতে পারি না। এ কি, তোমাকে এখন বিরিয়ানি কোথা থেকে খাওয়াবো? আমাদের জাহাজে সামুদ্রিক খাবার ছাড়া কিছুই অ্যাভেলেবল থাকে না। তোমাকে সামুদ্রিক খাবারই খেতে হবে। আর হ্যাঁ, বছরের শেষে যখন আমরা জাহাজ নিয়ে ল্যান্ড করব, তখন তুমি নিচে নেমে মাটন বিরিয়ানি খেতে পারো।
শাশুড়ি মায়ের কথা শুনে দেবিকা বিরক্ত হয়ে ওঠে, কারণ জাহাজে থাকতে তার মোটেই ভালো লাগে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন পেরিয়ে যায়। একদিন দেবিকার বিভিন্ন রকমের শাকসবজি খেতে ইচ্ছা হয়। এরই মধ্যে দেবিকা খবর পায় আজকে জাহাজ একটা দ্বীপের পাশে দাঁড়াতে পারে। তাই দেবিকার মনে আনন্দের ঠিকানা থাকে না। কত মাস পর আমি এই সমুদ্র ছাড়া মানুষজন, দ্বীপ, গাছপালা, মাটি দেখতে পাবো। আমার ভীষণ আনন্দ হচ্ছে। এবার যখন জাহাজ থেকে নামবো তখন আমি আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুলে নেব, শপিং করব, মাংস কিনে নেব, শাকসবজি কিনবো, অনেক মজা হবে। দেবিকা জাহাজের ধারে বসে বসে এসবই ভাবে। এমন সময় প্রীতম তার কাছে এসে বলে, আমাদের আর এবার দ্বীপে নামা হবে না, কারণ আমাদের আরেকটা অন্য জায়গায় যেতে হবে, তাই জাহাজ দাঁড়াবে না। আবার ঠিক 2 মাস পর আমরা একটা দ্বীপে পৌঁছাবো, তখন তোমার যা কিছু কেনা তুমি কিনে নিও, কেমন? এটা আবার কেমন কথা? তুমি যে বললে জাহাজ দাঁড়াবে, আমি আর জাহাজে থাকতে পারছি না। জাহাজে জীবন মোটেই ভালো নয়। সন্ধ্যা হলে সমুদ্রের কালো অন্ধকারের দিকে তাকিয়ে আমার খুব ভয় লাগে। মাঝে মাঝে আবার ঝড় ওঠে, জোরে জোরে ঢেউ আসে, সব হাঙর মাছগুলো লাফালাফি করে। এরকম অবস্থায় জাহাজে সংসার করা যায় নাকি? আমি তো ছোটবেলা থেকে এই পরিবেশই বড় হয়েছি, আর আমরা সবাই এভাবেই থাকি। তাই তোমার যখন জাহাজে বিয়ে হয়েছে, তাই তোমাকেও এই পরিবেশ মানিয়ে নিতে হবে। আর আমাদের জাহাজে অনেক সেফটি আছে, তাই তোমার বিপদ নিয়ে কোনো চিন্তা নেই, বুঝেছো? প্রীতমের কথা শেষ হতে না হতেই একটা বড় ঢেউ এসে দেবিকার গায়ে লাগে। তাই দেবিকা খুবই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়। সমুদ্রের মধ্যে ঝড় ওঠে, তাই সবাই যে যার মতো কেবিনে চলে যায়। কিন্তু সারা রাত ঝড়ের ফলে দেবিকার কিছুতেই ঘুম আসে না, কারণ তার মনে হয় জাহাজ এখনই ডুবে যাবে। সে তার প্রাণ হাতে করে বিছানার উপর বসে থাকে। এভাবেই দেবিকা কিছুতেই জাহাজের জীবন মেনে নিতে পারে না। চোখের সামনে দিয়ে কখন সকাল হয়, কখন মাস পেরিয়ে যায়, দেবিকা কিছুই বুঝতে পারে না। তার মনে হয় সে যেন জনমানব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছে। একদিন আমাকে এমন একটা বুদ্ধি বার করতে হবে যাতে যে করে হোক এই জাহাজের জীবন থেকে আমি মুক্তি পেয়ে যাই, কারণ আমি আর জাহাজে থাকতে পারছি না। জাহাজে করে 1 মাস কিংবা 2 মাসের জন্য ঘুরতে যাওয়া ঠিক আছে, কিন্তু সারা জীবন এভাবে জাহাজে শ্বশুর বাড়িতে থাকা মোটেই সম্ভব নয়। এই ভেবে দেবিকা মনে মনে জাহাজ থেকে নিস্তার পাওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে। এরই মধ্যে একদিন জাহাজে বড় বড় কাঁকড়া ধরা হয়, আর সে ভালো করেই জানে তার শ্বশুরবাড়ির লোকেরা, বিশেষ করে সেই জাহাজের ক্যাপ্টেন অর্থাৎ দেবিকার স্বামী প্রীতম কাঁকড়া খেতে খুব পছন্দ করে। আজকে আমি এত ভালো করে কাঁকড়া রান্না করব যে এই জাহাজে সবাই আজকে দুপুরের লাঞ্চের কথা মনে থাকবে। তারপর দেখব এরা কতদিন আর জাহাজে থাকতে পারে। এই বলে দেবিকা জাহাজের রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে তার মনে ভয় থাকলেও সে বড় বড় সামুদ্রিক কাঁকড়া ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করতে শুরু করে, কারণ আজকে সে বাঙালি স্টাইলে বেশ রসা কষা করে কাঁকড়া রান্না করবে। দেবিকা প্রায় সারা বেলা ধরে বেশি বেশি করে কাঁকড়া রান্না করে। দুপুরে সবাই যখন একসাথে খেতে আসে তখন, এ কি বৌমা, তোমাকে আজকে বলা হলো ডাব চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে, কিন্তু তুমি কাঁকড়া রান্না করেছো কেন? তোমার তো কাঁকড়া রান্না করতে ভয় লাগে। না মা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কাঁকড়াগুলো অনেক বড় বড় তো, আর খুব তাজা, তাই আমি আর কাঁকড়াগুলো বাসি করতে চাইনি। আমি সবার জন্য আজকে বেশি করে কাঁকড়া রান্না করে নিয়েছি। কাঁকড়াগুলো এত ভালো দেখতে লাগে যে জাহাজের কেউ আর নিজেদের লোভ সামনে রাখতে পারে না। তারা তখনই কাঁকড়া খেতে শুরু করে দেয়। খাওয়া দাওয়া করার পর যে যার মতো কাজে লেগে পড়ে। কিন্তু সেদিন রাত্রিবেলা থেকে কারোর পেট যেন ঠিক থাকে না। বিশেষ করে প্রীতম বারবার বাথরুমে যেতে শুরু করে। কোনোদিনও কাঁকড়া খেলে তো এরকম হয় না, কিন্তু আজকে এরকম হলো কেন কি জানি। আমি তো জাহাজ ভালো করে চালাতেই পারছি না, আমার ভয় লাগছে। আমাকে তো বারবার বাথরুমে যেতে হচ্ছে, এবার কি হবে? প্রীতম কোনো মতে জাহাজে সেফটি ভালভ অন করে দেয় এবং অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেনকে বসিয়ে বাথরুমে যেতে থাকে। কিন্তু ইতিমধ্যে জাহাজের অন্যান্য ট্যুরিস্টদেরও শরীর খারাপ করে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুব বকাবকি করতে শুরু করে। আজকে তোমার জন্য জাহাজে সবার এরকম অবস্থা হয়েছে, এবার কি করা যায় বলো তো? কারোর তো শরীর ভালো নেই, এমনকি প্রীতমও আর জাহাজ চালাতে পারছে না। এবার তো একটা বিপদ হতে পারে। আমি তো প্রায় রান্না বান্না করি,
কোথায়, কোনোদিনও তো এরকম হয় না। আসলে সবাই মিলে এতদিন সমুদ্রে আছি তো, সমুদ্রের জল তুলে পরিষ্কার করে খাচ্ছে, তাই হয়তো সবার শরীর খারাপ করেছে। কারণ গত 1 বছরে আপনারা জাহাজে করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন, তাই সবার এরকম পরিবেশ আর মোটেই স্যুট করছে না। অন্যদিকে সবাই মিলে ওষুধ খেতে শুরু করে, কিন্তু তবুও কারো শরীর ঠিক হয় না। 2-1 দিনের মধ্যে ওষুধও শেষ হয়ে যায়। তাই সবাই ঠিক করে যে জাহাজ নিয়ে আর বেশি দিন ঘোরা যাবে না। তাই একদিনের মধ্যে একটা বড় দ্বীপে গিয়ে তাদের দাঁড়াতে হবে। এভাবেই দেখতে দেখতে শহরের কাছে গিয়ে পৌঁছালে দেবিকার মনে আর আনন্দের ঠিকানা থাকে না। সবাই জাহাজ থেকে নেমে যে যার মতো হাসপাতালে ভর্তি হয়, কিন্তু দেবিকা মনের আনন্দে পাখনা মেলে উঠতে শুরু করে। সে প্রথমে বড় বড় রেস্টুরেন্টে খাবার খেতে যায়, শপিং করে রাস্তায় ঘুরে বেড়ায়। এভাবে নিজের মতো আনন্দ করার পর দেবিকা তার বাপের বাড়ির লোকেদের সাথে ফোনে কথা বলে। মা, আমি এই 1 বছরে জাহাজে থাকতে থাকতে একদম পাগল হয়ে গেছি, বিশ্বাস করো। আমার আর টাকা লাগবে না, আমি এবার বাড়িতে ফিরতে চাই। আমি প্রথমে ভেবেছিলাম জাহাজের জীবন হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু এই জীবন মোটেই সুন্দর নয়। আমি এখানে থাকতে চাই না। আমিও 1 বছর ধরে তোর সাথে কথা বলতে না পেরে একেবারে পাগল হয়ে গেছি। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয় মা, তোকে আর জাহাজে যেতে হবে না। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে যখন আবার জাহাজে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তখন দেবিকা বলে, আপনারা সারা জীবন জাহাজে কাটাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আর জাহাজে যাব না। আমি সমুদ্রের চেয়েও ডাঙায় থেকে বেশি খুশি। দেবিকা এই কথা বললে আর কেউ তাকে জোর করতে পারে না। এভাবেই দেবিকা বাপের বাড়িতে নিজের মতো সংসার করতে থাকে। অন্যদিকে প্রীতম 6 মাস অন্তর অন্তর ছুটি নিয়ে তার বউয়ের সঙ্গে দেখা করতে আসে। মিনা এবং কবিতা দুজনেই কাকাতো বোন ছিল। তারা সম্পর্কে বোন হলেও তাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তারা 2 বোন তাদের নিজের নিজের বাবা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতো ঠিকই, কিন্তু মিনার বাবা কালীচরণ বাবু একজন অনেক বড় বিজনেসম্যান ছিল। অপরদিকে কবিতার বাবা রমেশ বাবু একজন গরিব ড্রাইভার ছিল। তাই তাদের পরিবারের আর্থিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। একদিন মিনা নতুন গাড়ি নিয়ে তার বন্ধুদের সঙ্গে কলেজে যাচ্ছিল। সেই সময় সে দেখে যে কবিতা হেঁটে হেঁটে কলেজে যাচ্ছে। মিনা তার সামনে এসে গাড়ি থামায়। কি রে কবিতা, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিস? আয়, আমি তোকে আমার গাড়ি করে কলেজে ছেড়ে দিচ্ছি। মিনা, এটা তোর কে হয় রে? তোর কোনো বন্ধু নাকি? না না, এ তো আমার বোন হয়, আমার গরিব বোন, মানে আমার গরিব কাকার মেয়ে। ওরে বাবা, এর তো পোশাক আশাক দেখে রাস্তার ভিখারি মনে হচ্ছে। তোর বাবা মা এত বড় লোক, আর তোর কাকাদের এই অবস্থা? হ্যাঁ, সবাই কি জীবনে উন্নতি করতে পারে বলতো? কি হলো কবিতা, আয় আয় গাড়িতে ওঠ। আসলে আমি গরিবদের সাহায্য করতে ভালোবাসি, আর তুই তো আমার বোন হোস, তোকে সাহায্য না করে কিভাবে যাই বলতো? না মিনা দিদি, আমি হেঁটে চলে যাব। তোর যদি গরিবদের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে তুই গাড়ি নিয়ে এগিয়ে যা, দেখবি তুই অনেক গরিব কাউকে দেখতে পাবি। তুই আমাকে সাহায্য না করে ওদের সাহায্য কর, তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। কথায় আছে না, গরিবদের তেজ বেশি, তুই সেটা আরো একবার প্রমাণ করে দিলি। হ্যাঁ, কারণ আমি ভালো করেই জানি তুই আমাকে তোর এই দামি গাড়িতে তুলে অপমান করতে চাস, যেটা তুই সবসময় আমার সঙ্গে করেই থাকিস। কি করব বল, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, সেটা নিয়ে তো অহংকার করতেই হয়। তোর কাছে তো অহংকার করার মতো কিচ্ছু নেই। আছে কিছু? এমনকি তুই কলেজে যাচ্ছিস এরকম একটা ছেঁড়া ফাটা চুড়িদার পরে, তোর কোনো লজ্জা নেই বল? মিনার কথা শুনে কবিতার খুব খারাপ লাগে, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মিনা এরকমই ছিল, তাকে ছোট করার, অপমান করার কোনো সুযোগ হাতছাড়া করতো না। এরকম ভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। তাদের 2 বোনের একসাথে বিয়েও পাকা হয়ে যায়। মিনা তার বাবা মায়ের কাছে এসে বলে, বাবা মা, জানো ওই গরিব কবিতারও বিয়ে পাকা হয়ে গেছে। সামনের মাসের 8 তারিখে ওর এঙ্গেজমেন্ট আছে। বাবা, তুমি ছেলে পক্ষের সঙ্গে কথা বলে আমার এঙ্গেজমেন্টের তারিখটাও 8 তারিখেই করো। খুব মজা হবে, আমি একটা বড় সুযোগ পাবো ওকে সবার সামনে অপমান করার। সবাই দেখবে আমরা একই পরিবারের মেয়ে হয়েও আমাদের মধ্যে কতটা তফাৎ।
কালীচরণ বাবু তার একমাত্র মেয়ের সব কথাই রাখার চেষ্টা করত। তাই মিনার বাবা মা কবিতার এঙ্গেজমেন্টের দিনই মিনার এঙ্গেজমেন্ট করবে বলে ঠিক করে। দেখতে দেখতে দুই বোনের এঙ্গেজমেন্টের দিন চলে আসে, যেখানে মিনা খুবই দামি ও সুন্দর একটা গাউন পরেছিল। অপরদিকে কবিতা খুবই কম দামি সস্তার একটা সাধারণ গাউন পরেছিল। কবিতার গাউন দেখে মিনার মা রূপালী কবিতার মা জয়িতাকে বলে, কে রে জয়িতা, তুই তোর মেয়ের এঙ্গেজমেন্টের জন্য এত সস্তা একটা গাউন কিনে দিয়েছিস? ছি 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 ছি, মেয়ের বিয়েতে অন্তত এরকম নাই বা করতে পারতিস। আরে তোদের কথা ছাড়, অন্তত আমাদের মান সম্মানের কথা তো তোর একবার ভাবা উচিত ছিল। এখন তো মনে হচ্ছে তোর মেয়ের সঙ্গে একই দিনে একই জায়গায় আমার মেয়ের এঙ্গেজমেন্ট করানোটাই ভুল হচ্ছে আমাদের। দিদি, তোমরা বড় লোক, তাই তোমাদের মেয়ের জন্য তোমরা দামি গাউন কিনেছো, কিন্তু আমরা গরিব, তাই আমরা আমাদের সামর্থ্য মতোই আমাদের মেয়েকে গাউন কিনে দিয়েছি। কিন্তু বিয়ে তো রোজ রোজ হবে না, তাই না? কিংবা তোর তো আরো 2-3টে মেয়ে নেই যে তুই অন্য মেয়েদের বেলায় নিজের শখ ইচ্ছা পূরণ করবি। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা আমাদের একমাত্র মেয়েকে যে গাউনটা কিনে দিয়েছি, ওই গাউনটা পরে ও খুব খুশি। এটা নিয়ে ওর আমাদের প্রতি কোনো অভিযোগ নেই। হ্যাঁ ঠিক, অভিযোগ করবেই বা কি করে? ও তো এর চেয়ে দামি গাউন জীবনে চোখেও দেখেনি হয়তো। রূপালীর কথা শুনে জয়িতার খুব খারাপ লাগে। জয়িতা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রূপালী অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে মিলে কবিতার সস্তার গাউনের জন্য খুব হাসাহাসি করে। তাদের সঙ্গে সঙ্গে মিনাও কবিতাকে খুব অপমান করার চেষ্টা করে। এসব দেখে কবিতা মনে মনে খুব কষ্ট পায়। অবশেষে যেমন তেমন করে কবিতা ও মিনা দুজনেরই এঙ্গেজমেন্ট হয়ে যায়। বাবা মা, তোমরা দেখেছো আজকে কাকিমা আর মিনা দিদি আমার সস্তার গাউনের জন্য আমাকে কত অপমান করেছে। বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, জানো তো? তুমি আর কাকু দুজনে ভাই ভাই, তাহলে কাকু এত বড় লোক আর আমরা এত গরিব কেন? আমাদের দুই পরিবারের মধ্যে এত পার্থক্য কেন? পার্থক্য তো থাকবেই রে মা। আমি একজন অশিক্ষিত ড্রাইভার আর তোর কাকু একজন শিক্ষিত বড়লোক ব্যবসায়ী। কিন্তু কেন, সেটাই তো আমি জানতে চাইছি। সে অনেক বছর আগের কথা, আমার বয়স তখন খুব বেশি ছিল না। সবটাই ষড়যন্ত্র রে মা। তোর বাবা ষড়যন্ত্রের শিকার হয়েছে, এইটুকুই জেনে রাখ। রমেশ তার মেয়েকে তার সঙ্গে ঘটে যাওয়া পুরানো দিনের কথা বলে। কবিতার বাবা অর্থাৎ রমেশ বাবু যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়। সেই সুযোগে রমেশের দাদা অর্থাৎ কালীচরণ বাবু ছোট রমেশকে বোকা বানিয়ে তার সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। এমনকি কালীচরণ বাবু প্ল্যান করে তার ছোট ভাই রমেশকে বেশি দূর পর্যন্ত পড়ালেখাও শেখায়নি। তাই রমেশ সব দিক থেকে তার দাদা কালীচরণের থেকে পিছিয়ে পড়েছিল। আজকে তাদের দুঃখ দারিদ্র্যের জন্য দায়ী ছিল শুধুমাত্র মিনার বাবা কালীচরণ বাবু। বুঝলি রে মা, যার বাবা নিজের ভাইয়ের সঙ্গে বেইমানি করতে পারে তার মেয়ে তো তার মতোই হবে, তাই না? বাবা, তার মানে তো তোমার সঙ্গে অনেক অন্যায় করা হয়েছে। তোমার সঙ্গে অবিচার করে তোমাকে ঠকিয়ে আজকে ওরা এত বড় লোক, আর তারপরও ওদের এত অহংকার। আচ্ছা ছাড় না এসব। রূপালী দিদি আমাকেও আজকে অনেক অপমান করেছে। আমি তো শুধু ভাবছি বিয়ের দিন কি যে হবে। আজকের মতো সেই দিনও হয়তো আমাদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জয়িতা, আমি বরং একটা কাজ করি, আমাদের মেয়ের বিয়েটা আমরা কিছুদিন এগিয়ে দিই অথবা কিছুদিন পিছিয়ে দিই, তাহলে আর ওরা আমাদের মেয়ের মনে কষ্ট দিতে পারবে না। না বাবা, আমার বিয়ে ওই দিনই হবে, আর আমি সেদিন মিনা দিদির থেকেও সুন্দর একটা গাউন পরবো। তোমরা দেখবে সেদিন সবাই আমার গাউন দেখে আমারই প্রশংসা করবে। কিন্তু কিভাবে কবিতা? বড়লোকদের কাছে টাকা থাকতে পারে মা, ওরা টাকা দিয়েই সমস্ত কিছুকে আয়ত্ত করতে চায়। কিন্তু ওরা এটা জানে না যে আমাদের মতো গরিবদের কাছে টাকা না থাকলেও আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে আর যথেষ্ট ট্যালেন্টও আছে। আমি আমার গাউন নিজের হাতে তৈরি করব। বাবা, তুমি আমাকে অল্প কিছু টাকা দাও তো, গাউন তৈরির জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে। কবিতা তার বাবার কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে মার্কেটে চলে যায়। সে মার্কেট থেকে গাউন তৈরি করার জন্য প্রয়োজনীয় কাপড় কেনে। গাউনকে আকর্ষণীয় ও সুন্দর করে তোলার জন্য সে অন্যান্য সরঞ্জামও কিনে ফেলে। কবিতা অনেকদিন ধরে মাথার বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে ইউনিক ডিজাইনের এবং আকর্ষণীয় গাউন তৈরি করে ফেলে।
অন্যদিকে মিনা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা বড় শপিং মল থেকে দামি গাউন কিনে এনেছিল। মা, কবে যে আমার বিয়ের দিনটা আসবে, আমি শুধু সেই অপেক্ষাতেই আছি। আমি বিয়েতে এই গাউনটা পরবো, আর সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। আর ওই গরিব কবিতার চেয়ে কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কি আবার হবে? ওদের কি এত ক্ষমতা আছে নাকি তোর মতো দামি গাউন কেনার? এঙ্গেজমেন্টের দিনের মতোই একটা সস্তা গাউন কিনে পরে নেবে। ওরা তো গরিব, ওদের এত মান সম্মান বলে কিছু নেই। দেখতে দেখতে মিনা ও কবিতার বিয়ের দিন চলে আসে। মিনা তার বিয়ে নিয়ে যতটা না বেশি এক্সাইটেড ছিল, তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল কবিতার গাউন দেখার জন্য। না, আমার আর তর্স হয়েছে না। একবার গিয়ে দেখি তো ওই কবিতার বাচ্চা কোন গাউন পরবে। এই বলে মিনা কবিতার ঘরে যায়। সেখানে গিয়ে সে একটা খুবই সুন্দর ইউনিক ধরনের গাউন দেখতে পায়। ওরে বাবা, এত সুন্দর দামি গাউন কবিতা কোথা থেকে পেল? ওর বাবা মা কি তাহলে মেয়েকে গাউন কিনে দেওয়ার জন্য চুরি করলো? না, কবিতা এত ভালো গাউন পরলে কেউ তো আর আমার দিকে দেখবে না। আমার গাউনটা দামি ঠিকই, কিন্তু এর চেয়ে খুবই খারাপ। এক কাজ করি। মিনা মনে মনে একটা প্ল্যান করে। সে কবিতার গাউনটা পরে নেয় আর নিজের গাউনটা লুকিয়ে রেখে দেয়। এবার দেখি ওই কবিতার কি হয়। আমি এই গাউনটা পরে মণ্ডপে চলে যাই, সবাই ভাববে এটা আমার গাউন। আর কবিতার কাছে তো অন্য কোনো ভালো গাউন নেই, ওকে তো মণ্ডপে পুরানো ছেঁড়া ফাটা গাউন পরেই যেতে হবে। মিনা মনে মনে খুবই খুশি হয়। সে বিয়ের জন্য রেডি হয়ে মণ্ডপে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কবিতা আসে। কবিতাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তখন বাড়ির জামাই পড়েছিল। বিয়ের জন্য তখনও পর্যন্ত সে রেডি হয়নি। এই দেখে মিনা মনে মনে খুবই আনন্দ পায়। কিরে ভিখারি, তোর বাবা মা বিয়েতে পরার জন্য একটা গাউনও কিনে দিতে পারেনি? তুই কি তাহলে শেষ পর্যন্ত এই পুরানো ছেঁড়া ফাটা চুড়িদার পরে বিয়ে করবি? হ্যাঁ, করবিও বাকি। আর এছাড়া তো উপায়ও নেই, তাই না? তোর বাবা মা যে গরিব। দেখ আমার গাউনটা দেখ, এমন গাউন তো জীবনে চোখেও দেখিসনি, তাই না? মিনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠে। কবিতা খুব রেগে যায়। এমন গাউন আমি কোনোদিনও চোখে দেখিনি সেটা নয়, তুই কোনোদিনও চোখে দেখিসনি। সেই জন্য তো আমার বিয়ের গাউন চুরি করে আগে ভাগে পরে মণ্ডপে চলে এসেছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত দামি গাউন তোর, এটা কেউ বিশ্বাস করবে? এটা আমার গাউন, বুঝেছিস? যা এখান থেকে। আচ্ছা, এটা তোর গাউন? তাহলে তুই প্রমাণ করে দেখাতে পারবি যে এই গাউনটা তোর? আমার কিছু প্রমাণ করার দরকার নেই, এটা আমারই গাউন। আরে তোদের মতো গরিবদের এই গাউনটা কেনার সাধ্য নেই। এটা শুধু আমি নই, এখানে উপস্থিত সবাই জানে। আর আমাকে কত অপমান করবি দিদি? আমার গাউনটা চুরি করার আগে একবার তো দেখে নিতে পারতিস যে গাউনটাতে আমার নাম লেখা আছে। এই গাউনটা আমি নিজের হাতে তৈরি করেছি, আর তাই আমি আমার গাউনে স্টোন দিয়ে নিজের নাম ডিজাইন করে লিখে রেখেছি। বিশ্বাস হচ্ছে না তো? দেখ, আমি তোকে দেখাচ্ছি। মিনা দেখে যে সত্যি সত্যি ওই গাউনে কবিতার নাম লেখা আছে। এই দেখে মিনা খুব লজ্জায় পড়ে যায়। সরি কবিতা, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই তোর গাউনটা ফিরিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। আমি জানতাম তুই এমনই কিছু একটা করবি। তুই আমাকে তোদের পরিবারের কেউ মনে না করলেও আমি তোকে নিজের দিদিই মনে করি, তাই আমি এরকমই সেম দেখতে দুটো গাউন বানিয়েছিলাম। এটা শুনে মিনা তার ভুল বুঝতে পারে। সে আরো একবার সবার সামনে কবিতার কাছে ক্ষমা চায়। দুই বোন একসঙ্গে একই রকমের গাউন পরে বিয়ের পিঁড়িতে বসে। সেদিনের পর থেকে দুই বোনের সম্পর্ক সুমধুর হয়ে ওঠে।